শেখ হাসিনা কয়েকদিন আগে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ার একটা মত বিনিময় বলেছেন যে তারেক রহমান কুলাঙ্গারকে, ওই কুলাঙ্গার বলেছেন তিনি, যেটা খুবই আপত্তিকর শব্দ বলেছেন, যে কুলাঙ্গারকে দেশে নিয়ে আসবো, বিচারের মুখোমুখি করব বা সাজা কার্যকর করব। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্প্রতি পুলিশের দুজন সাবেক কর্তা আসাদুজ্জামান মিয়া, এই আসাদুজ্জামান মিয়ার সঙ্গে আসাদুজ্জামান আর তার নিজের নাম আসাদুজ্জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম নাম, এই দুটো নামের সঙ্গে মিল আছে। কিন্তু মিল থাকা সত্ত্বেও দুজনের যে পরিচয়, অবস্থান, ব্যক্তিত্ব একেবারে সম্পূর্ণ ভিন্ন মাত্রা, সেটা পরে বলছি। তো উনি হলেন আসাদুজ্জামান খান কামাল আর উনি হলেন আসাদুজ্জামান মিয়া। বড় পুলিশ কর্তাদের পরে, বড় পুলিশ কর্তা বলতে আমি জনাব বেনজির এবং জনাব আসাদুজ্জামান মিয়াকে বুঝিয়েছি, তারপরে একজন মাঝারি পুলিশ কর্তার জমিদারির খবর এসছে। এটা নিয়ে একটু কথা বলা দরকার আছে। এবং পুলিশের এই সাম্প্রতিক তাদের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবার মাঠে নেমেছে। তারাও পুলিশের সংবাদ নিয়ে আপত্তি জানিয়েছে, যেভাবে হচ্ছে সেটা নিয়ে আমাদের জানার কথা। কিছুদিন আগেই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন হুমকি দিয়েছিল রীতিমতো। এবার তাদের পাশে তাদের মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও দাঁড়িয়েছে এবং সেই দাঁড়ানো নিয়ে দাঁড়িয়ে তাকে কী বলেছে সেটা এবং তাদের দাঁড়ানো নিয়ে আমরা আসলে কি বুঝতে পারি সেই আলাপটা একটু করতে চাই। এত সম্পদের মালিক হলেন এই সরকারি চাকুরে। প্রশ্ন উঠেছে, জনগণের কাছ থেকে কর ভ্যাটের অর্থ আদায় করে তিনি কি নিজের পকেটে ঢুকিয়েছেন? কত সম্পদ করেছেন তিনি? নিজের দখলে থাকা টাকা পয়সা, রিসোর্ট, বাড়ি, জমি, গাড়ি সহ কত সম্পদের মালিক মতিউর? তার আগে জানিয়ে রাখি, মতিউর নিয়ে যেভাবে আলোচনা শুরুটা হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল যে তারেক রহমান কুলাঙ্গারকে দেশে এনে তাকে শাস্তি প্রদান করা হবে। এই বক্তব্যকে কেন্দ্র করে কাজী হিমায়তুদ্দিন মিশন এবং ব্যারিস্টার জিল্লুর রহমানের একটি লাইভ টক শোতে আলোচনা হয়েছে যে আসলেও কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক জিয়াকে দেশে এনে শাস্তি দিতে পারবেন। মূলত আজকে 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। ছাগলকাণ্ডে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান তিনি দেশ থেকে ন্যাড়া হয়ে দেশ ত্যাগ করেছে বা পালিয়েছে, এই একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করব। 71 টিভির একটি নিউজ। তারপরে আরও একটি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল, উনি ডক্টর বেনজির আহমেদ এবং আসাদুজ্জামান মিয়া সম্পর্কে কিছু কথা তুলে ধরেছেন, বা এক কথায় বলতে পারেন যে তিনি তাদের পক্ষ নিয়ে কথা বলেছে। বা যে নিউজটা আপনাদের সাথে শেয়ার করব, গোলাম মাওলা রনি সাহেবের একটি বক্তব্য, তার ভাষ্য অনুযায়ী যে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সাফাই গিয়েছেন এবং এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন গোলাম মাওলা রনি, সেটিও শেয়ার করব। সর্বশেষ আরও একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো বেনজির আহমেদ, আসাদুজ্জামান মিয়া, এদের পরেও নাকি আরও একজন পুলিশ কর্মকর্তার বিপুল পরিমাণ সম্পদের খোঁজ মিলেছে। তো এই বিষয়টি নিয়ে জাহিদুর রহমান আলোচনা করেছেন, বিস্তারিত হয়তো শুনলেই বুঝতে পারবেন। তো চলুন আর কথা না বাড়াই, সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন, শুনবেন এবং পারলে শেয়ার করে দেবেন। তো চলুন কথা না বাড়াই, আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এক এক করে সবগুলো ভিডিও আমরা দেখে আসি। শেখ হাসিনা কয়েকদিন আগে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ার একটা মত বিনিময় বলেছেন যে তারেক রহমান কুলাঙ্গারকে, ওই কুলাঙ্গার বলেছেন তিনি, যেটা খুবই আপত্তিকর শব্দ বলেছেন, যে কুলাঙ্গারকে দেশে নিয়ে আসবো, বিচারের মুখোমুখি করব বা সাজা কার্যকর করব। আপনি একজন স্বনামধন্য আইনজীবী, যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করতেছেন, আপনার কি মনে হয় যে খুব সংক্ষেপে যদি বলেন যে ব্রিটেনের আইন কি বলে, আসলে কি তারেক রহমানকে দেশে ফিরিয়ে নেওয়া হাসিনার পক্ষে সম্ভব? এক হচ্ছে যে শেখ হাসিনা যে কথাগুলো, মানে যে কথাটা বলেছে, এটা একটা রাজনৈতিক বক্তব্য, এটা একটা রাজনৈতিক বক্তব্য এবং মানুষের অ্যাটেনশনটা ডাইভার্ট করার জন্য যে এই ধরনের একটা বিতর্কিত নির্বাচন করলেন বা করে গেলেন, এবং বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভের যে সমস্যা, এগুলো মানুষকে একটু অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য মাঝে মাঝে শেখ হাসিনা এই ধরনের বক্তব্য দেন বা এই ধরনের কথাবার্তা বলে থাকেন। কারণ তারেক রহমানকে নিতে গেলে বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের এক্সট্রাডিশন চুক্তি থাকতে হবে, মানে যুদ্ধ বিনিময় চুক্তি থাকতে হবে। ওই যে জুন মাসে একটা চুক্তি হয়েছে, চুক্তিতে 11,000 বাংলাদেশি ফেরত নিবে, আমরা শুনছি এর কথাবার্তা। 11,000 তারেক রহমান ওটা তো হলো একটা জিনিস, আর এটা হলো আরেকটা জিনিস। সেটা হলো যে বন্দি বিনিময় চুক্তি একটা জিনিস, আর এই যারা যে 10,000 বা 11,000 যে পলিটিক্যাল অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন হয়েছে, সেই অ্যাপ্লিকেশন গুলো ইমিগ্রেশন থেকে প্রত্যাখ্যাত হয়েছে। তারা কিন্তু বন্দি নয়, দে আর নট বন্দি। তারা একটা ইমিগ্রেশন প্রক্রিয়ার ভিতর এখানে আছে, 2 বছর বা 3 বছর পরে তাদের এই ইমিগ্রেশনের অ্যাপ্লিকেশনটা প্রত্যাখ্যাত হয়েছে। তাদেরকে বলেছে যে তোমরা ইউকে লিভ করো, তোমরা ইউকেতে থাকতে পারবে না। যদি তারা ইউকে লিভ না করে, তাহলে তাদেরকে ধরে নিয়ে ডিপোর্ট করে দিবে। এটা কিন্তু বন্দি নয়, তাদেরকে ডিপোর্ট করে দিবে, তাদেরকে বিমানে উঠিয়ে দিবে বিনা পয়সায়, মানে কোনো ভাড়া ছাড়া তাদেরকে বিমানে উঠিয়ে দিবে, দিয়ে বলবে যে তুমি ঢাকা এয়ারপোর্টে তোমার দেশে তুমি চলে যাও। তো এই বন্দি আর ওই বন্দি কিন্তু এক না। মানে আমি যে ওই বন্দির কথা বলছি, বন্দি বিনিময় চুক্তি, সেটা হলো কেউ যদি কোনো দেশ থেকে ফৌজদারি, বাংলাদেশ থেকে কোনো ফৌজদারি অপরাধ করে আসে এবং সেই ফৌজদারি অপরাধে যদি তার বাংলাদেশের সাজা হয়ে থাকে, অথবা সাজা হয় নাই বাট মামলাটা চলমান,
যদি কেউ অন্য দেশে লুকিয়ে থাকে সেটাকে বলা, এবং ওই দেশ যদি তাকে আটক করে সেটাকে বলা হয় বন্দী। তা কিন্তু সেটা হতে গেলেও বন্দী বিনিময় চুক্তি থাকতে হবে, কিন্তু বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের কোনো বন্দী বিনিময় চুক্তি নাই। তারপরেও আমি ধরে নিলাম যে আপনারা যেভাবে শেখ হাসিনাকে বিশ্বাস করেন যে উনি ফেরেশতার সমতুল্য, উনি সবকিছু করতে পারেন, তাহলে আমি ধরে নিলাম যে ভারত বংশোদ্ভূত স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ওনার সাথে একটা যুদ্ধ মানে বন্দি বিনিময় চুক্তি করবে। আমি ধরে নিলাম, আলোচনার খাতিরে ধরে নিলাম, কিন্তু সেই ক্ষেত্রেও তারেক রহমানকে নিতে পারবে না, ইভেন যুক্তরাজ্যের সরকারও পারবে না। কারণ যেহেতু তারেক রহমান পলিটিক্যাল অ্যাসাইলামে আছে এবং এটা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে, ইমিগ্রেশন প্রক্রিয়ার মাধ্যমে তার পলিটিক্যাল অ্যাসাইলামটা গ্রান্ট হয়েছে এবং উনি এখানে দীর্ঘ 10 বছরের অধিক সময় এখানে আছে। সো উনি এবং ওনার পরিবার এখানে ব্রিটিশ পাসপোর্ট বা ব্রিটিশ আইএলআর যেটাকে বলে ইনডেফিনিট লিভ পাওয়ার জন্য ওনারা এন্টাইটেল, এবং সম্ভবত ওনারা আইএলআর পেয়েছেন। বাট আমার যতটুকু জানা মতে ওনারা ব্রিটিশ পাসপোর্ট নেন নাই। তবে তারা যদি ব্রিটিশ পাসপোর্ট নিতে চায় তাহলে তারা ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার জন্য এলিজিবল। তাহলে এই ক্ষেত্রে যদি ব্রিটিশ সরকারও যদি তাকে আটক করে, তাকে যদি ডিপোর্ট করতে চায় এবং শেখ হাসিনার কাছে, যেটা শেখ হাসিনা যেটা কল্পনা, শেখ হাসিনার কাছে যদি তাকে হস্তান্তর করে তাহলে এটা আদালতে গড়াবে। তাহলে আদালতে গড়ালে এটা প্রথমে যাবে ট্রাইব্যুনাল থেকে হাইকোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশন থেকে হাউস অফ লর্ডস, এবং এটা সর্বোচ্চ সুপ্রিম অ্যাপিল মানে অ্যাপিল আদালত পর্যন্ত যাবে, এবং এটা একটা লম্বা প্রসেস এবং দ্যাট উইল টেক 10 to 15 years। তো সেটা তখন শেখ হাসিনা জীবিত থাকবে কিনা সেটা তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ বলতে পারবে না। তো এটা শেখ হাসিনা যে কথাগুলো বলে, এটা মাঝে মাঝে একটা রাজনৈতিক বক্তব্য দেন এবং মাঝে মাঝে মানুষের অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য এই ধরনের কথাবার্তা বলে থাকে, যে কিছু লোককে কিছু সময়ের জন্য এনগেজ রাখা। যেমন আপনি আমাকে জিজ্ঞাসা করলেন এইভাবে, অন্য যারা অ্যাঙ্কর আছে ওদের ভিতরে একটা আলোচনা হলো, তাহলে শেখ হাসিনা বলেছে, আর শেখ হাসিনার তো এমন ক্ষমতা, সে তো সবকিছুই করতে পারে, তাহলে নিশ্চয়ই যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে উনি আলোচনা করে, উনি বন্দি বিনিময় চুক্তি করে সত্যি মনে হয় তারেক রহমানকে নিয়ে আসবে। এটা আসলে বাংলা ট্রিবিউন পত্রিকা লিখছে যে লেবার পার্টি ক্ষমতায় আসলে শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিকী দল ক্ষমতা এসে পড়বে, তখন টিউলিপ সিদ্দিকী তারেক রহমানকে পাঠিয়ে দেবে। মানে যে কত বড় হাস্যকর কথাবার্তা। অনেক ধন্যবাদ। আমরা এখন উনি তো প্রধানমন্ত্রী, এখন আমার তো মানে যে ভাষা ব্যবহার করা দরকার, এখন উনি যেহেতু প্রধানমন্ত্রী আমি তো ওইভাবে বলতে পারছি না, বাট উনি যেহেতু প্রধানমন্ত্রী, ওনার প্রতি সম্মান রেখে আমি বলছি, সেটা হলো উনি একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এবং এটা মানুষকে একটু এনগেজ রাখা, মানুষের অ্যাটেনশন ডাইভার্ট করা। ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। এবং ভারতীয় পণ্য অনেকে বয়কট করতেছেন, যেহেতু ভারত না গোলাচ্ছে এজন্য বয়কট করলাম, কিন্তু বয়কট জনগণ করতেছে, এগুলোর প্রভাব সুপার মার্কেটে পড়তেছে, একটু ভারতীয় পণ্যের বেচা কিনা কমেছে। কিন্তু আমরা দেখেছি যে এই বাজেটে সরকার ভারত থেকে পণ্য আমদানির জন্য চেষ্টা করতেছে, ভারতীয় পণ্যের শুল্ক মূল্য কমিয়ে দিয়েছে, সবকিছু কমিয়ে দিয়েছে। আমি আপনাকে প্রশ্নটা একটু আগে করেছিলাম, আবারও করি, যে আসলে এই মানে মুক্ত হওয়ার উপায় কি? ভারতের সঙ্গে সম্পর্ক আমাদের থাকবে, এটা হবে ন্যায্যতার ভিত্তিতে, কিন্তু এক পক্ষ শুধু নিয়েই যাবে, আরেক পক্ষ দিয়েই যাবে, হাসিনা ক্ষমতা থেকেই যাবে। আসলে মুক্তির পথটা কি আসলে? আচ্ছা, মুক্তির যে পথটা এটা আমি আপনাকে বলছি, কিন্তু এর আগে যে আরেকটা প্রশ্ন ছিল সেটা হলো যে চায়নাতে যে উনি যাচ্ছে, চায়না কিন্তু ডলার দিতে রাজি হয় না। চায়নার কাছে $5 বিলিয়ন ডলার উনি চেয়েছে। না, ইউএন বাংলাদেশ চায়না বলেছে আমি তোমাকে ডলার দিতে পারবো না, আমারও ক্রাইসিস, আমি তোমাকে ডলার দিতে পারবো না, আমি তোমাকে ইউয়ান দিব। এটা হচ্ছে $5 বিলিয়ন সমপরিমাণ 36,000 কোটি ইউয়ান। জি, এবং এটার পরিপ্রেক্ষিতে ভারত বলেছে যে আমিও রুপিস তোমাকে দিব। মানে আলটিমেটলি হচ্ছে শিয়ানের উপর শিয়ান। মানে শেখ হাসিনা ভাবছে সেই একমাত্র চালাক, সেই একমাত্র বুদ্ধিমতী, এবং তার উপরে কোনো বড় ডিপ্লোম্যাট নাই, তারপরে কেউ রাষ্ট্রনায়ক নাই। এটা আমাদের দেখবেন যে বাংলাদেশে অনেক শপিং মল আছে, এরা দেখবেন মাঝে মাঝে জনগণের সাথে প্রতারণা করে। কিভাবে করে? এরা দেখবেন যে 100 টাকার মাল ওনারা অ্যাডভার্টাইজ করে যে আমি 50% সেল দিয়েছি, বিশাল মূল্য। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্প্রতি পুলিশের দুজন সাবেক কর্তা আসাদুজ্জামান মিয়া, এই আসাদুজ্জামান মিয়ার সঙ্গে আসাদুজ্জামান আর তার নিজের নাম আসাদুজ্জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম নাম, এই দুটো নামের সঙ্গে মিল আছে। কিন্তু মিল থাকা সত্ত্বেও দুজনের যে পরিচয়, অবস্থান, ব্যক্তিত্ব একেবারে সম্পূর্ণ ভিন্ন মাত্রার, সেটা পরে বলছি। তো উনি হলেন আসাদুজ্জামান খান কামাল আর উনি হলেন আসাদুজ্জামান মিয়ার বেটা। দ্বিতীয় যেই ব্যক্তি সেটা হলো জনাব বেনজির। আমি এই তিনজন ব্যক্তিকেই চিনি, ঘনিষ্ঠভাবে চিনি। তো সঙ্গত কারণে আসাদুজ্জামান মিয়ার সঙ্গে আসাদুজ্জামান খান কামাল একটি অর্থে তাদের মধ্যে মিল আছে, সেটি হলো দৃশ্যত দুজনই ভদ্র, আর স্বরাষ্ট্রমন্ত্রী জন্মগতভাবে ভদ্র। আর অমিল হলো স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে এখনো পর্যন্ত দুর্নীতির কোনো ছিটে ফাটা কোনো নজির, দুর্নাম বা বদনাম এখনো আসেনি। তিনি পারলে কাউকে উপকার করেছেন, না পারলে চুপচাপ থেকেছেন, কথা খুব হিসাব করে বলেছেন। ফলে তিনি এই পদ পদবিতে থাকা সত্ত্বেও, দীর্ঘদিন থাকা সত্ত্বেও মানুষের ক্রোধের, ঘৃণার বস্তু তিনি নন। মেপে কথা বলেন,
এবং পার্লামেন্টে তিনি আমার পাশে, আমরা পাশাপাশি বসতাম। তো আমাদের মধ্যে খুবই একটি ভালো সম্পর্ক ছিল একটা সময়টিতে। তো তিনি মন্ত্রী হওয়ার পরে আসলে একদিন কথা হয়েছে, এরপর আর কোনো যোগাযোগ হয় না। তারও আমার মতো লোকের দরকার হয় না, আর আমারও মন্ত্রী মিনিস্টার দেখলে খুব ভয় লাগে। আমি সাধারণত আমার যারা কলিগ, এমনকি বেশিরভাগ এখন মন্ত্রী আছেন অনেকেই ছোটো ভাই পার্লামেন্টে, যাদের সঙ্গে আমার খুবই পারিবারিক সম্পর্ক ছিল। কিন্তু যখনই তারা মন্ত্রী হয়ে গেছে, আমি তাদের থেকে 10 গজ দূরে থাকি। আমার আসলে ক্ষমতা দেখলে ভীষণ ভয় লাগে। পুলিশের মধ্যে অনেক বড় বড় কথা আছে, একেবারে সেই আইজি বেনজির থেকে শুরু করে তারও আগে শহীদুল হক সাহেবের সাথে ভালো সম্পর্ক ছিল, নূর মোহাম্মদ সাহেবের সাথে ভালো সম্পর্ক ছিল, কিন্তু তাদের সাথে অ্যাক্টিভলি গিয়ে বসা, খাওয়া দাওয়া এই জিনিসগুলো আমার কখনোই হয় না। আমার পুলিশ দেখলেও ভয় লাগে। আর আর্মি তো মানে কি বলবো, মানে ক্যান্টনমেন্টের ধারে কাছে আমি যাই না, আমার ভয় লাগে। এই জিনিসগুলো আমি পারি না। কেন ভয় লাগে, কী লাগে জানি না। প্রথম যখন এমপি হলাম, এই পুলিশ একজন ওসি আমাকে একটা স্যালুট দিলেন, মানে 2009 সনে। আমি এতটা ভয় পেলাম, আমি বারবার শুধু তার পিস্তলের দিকে তাকাচ্ছি। আমি পরে তাকে অনুরোধ করলাম যে, ভাই, আমি একদিন আগেও তো সাধারণ আমজনতা ছিলাম, আপনার এই যে পিস্তল কোমরে নিয়ে এরকম জোরে একটা স্যালুট আমি আসলে সহ্য করতে পারছি না। সো বি ফ্রেন্ডলি, আমাকে দেখে আসলে আপনার স্যালুট টিলুট দিতে হবে না। তো যার জন্য আমি 5 বছর যে এমপি ছিলাম, একদিনের জন্য কোনো এসপি অফিসে যাইনি, মানে সিঙ্গেল ডে। তারপরে পুলিশ হেডকোয়ার্টারে 1 দিন বা 2 দিন গিয়েছি, তাও খুব জরুরি একটা প্রয়োজনে। আর আমার যে গলাচিপা বা 10 মিনা থানায় 5 বছরে আমি একদিনও গিয়েছি কিনা আমার মনে নাই, আমার এখন পর্যন্ত মনে নাই। হয়তো 1 দিন বা 2 দিন কোনো অনুষ্ঠানে, তাদের কোনো অনুষ্ঠানে যেতে পারি, কিন্তু কোনো কাজের জন্য আমি সেখানে যাইনি। তো সেই কারণে আসাদুজ্জামান খান কামালের সঙ্গে পাশাপাশি 5টি বছর বসে, সংসদে বসে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক হওয়ার পরেও তিনি মন্ত্রী হয়েছেন, এতে আমার গর্বিত হওয়ার কথা। তারপরে তাকে ফোন করার কথা, 2-4টা তদবির করার কথা, কিন্তু আমি কখনই সেই জিনিসগুলো আমার দরকারই হয় না। আমার কাছে কেউ কোনো তদবিরের জন্য আসলে আমি বলি আমি চিনি না, জানি না, আমার সাথে কারো সম্পর্ক নেই, আমি বিএনপি করি ইত্যাদি বলে আমি কাটিয়ে যাই। আর যে জিনিসটা আমি জানি যে পুলিশের লোক বা আর্মির লোক, এদের মেজাজ খুব গরম থাকে। আর স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হন, তার মেজাজ আরও গরম থাকে, কেননা সমস্ত পুলিশ তাকে স্যালুট মারে। তো সেক্ষেত্রে এই ধরনের পদপদবীধারী লোকদের থেকে দূরে থাকে, এদেরকে নিয়ে ভিডিও আমি তেমন একটা করি না, কথাবার্তা খুব সতর্কতার সাথে বলি। তো যাই হোক, তো সেদিক থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব, তাকে নিয়ে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, এরপরে এটা বোধহয় দ্বিতীয় ভিডিও। তো এটা করার পেছনে কারণ আছে। কারণটা হলো যে তিনি একজন ঠান্ডা মেজাজের মানুষ, ঠান্ডা মস্তিষ্কের মানুষ, হিসাব করে কথা বলা একজন মানুষ, এইভাবে তিনি একটি সুনাম অর্জন করেছেন। তো সেখানে বেনজির সাহেবকে নিয়ে এবং আসার সাহেবকে নিয়ে তাকে খুবই বিব্রতকর প্রশ্ন করা হয়েছে যে তার অধীনস্থ এই লোকগুলো যে অপকর্মগুলো করেছে, অন্যায় করেছে, এই কারণে তিনি পদত্যাগ করবেন কিনা। সাংবাদিকদের এই প্রশ্নে, সাংবাদিকরা তো আসলে কথা বলতে বলতে অনেক সময় সুযোগ পেলে অনেক কথাই বলেন। তো এই প্রশ্ন করার কারণে আমার কাছে মনে হচ্ছে যে জনাব আসাদুজ্জামান খান কামাল তিনি খেই হারিয়ে ফেলেছিলেন, ধৈর্য হারিয়ে ফেলেছিলেন, এবং পদত্যাগ করার কথা শুনে তার মাথা ঠিক ছিল না, এবং এই কারণে তিনি নজিরবিহীনভাবে কিছু কথাবার্তা বলেছেন। আমি বিনয়ের সাথে বলছি জনাব কামালকে যে এই কথাগুলো বলা তার ঠিক হয়নি, এর সাথে আরও অনেক ভালো কথা তিনি বলতে পারতেন। তিনি যেমন বলেছেন যে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এটা এখনও প্রমাণিত হয়নি, প্রমাণিত না হওয়া পর্যন্ত আমরা এটা বলতে পারি না, ইত্যাদি ইত্যাদি অনেক কথা। তো যাই হোক, এই কথাগুলো তার বলার দরকার নেই যে এটা আমার বিষয় নয়, আমি অবশ্যই পদত্যাগ করব। আমি হলে তাই বলতাম, আমি অবশ্যই পদত্যাগ করব যদি এই যে তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো লিঙ্কেজ থাকে। এখন একজন লোক, তার অনেক ব্যক্তিগত কর্ম থাকতে পারে, এখন কোনো প্রাতিষ্ঠানিক কর্ম, অর্থাৎ আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এই ক্ষমতার বলা, আমার প্রতিষ্ঠান, এই সব কিছু মিলিয়ে তার সঙ্গে যদি আমার একটা লিঙ্কেজ থাকে, ধরম মহরম সম্পর্ক থাকে, অবশ্যই আমি পদত্যাগ করতে পারবো যদি তিনি দোষী সাব্যস্ত হন এবং আমার সঙ্গে সেই দোষের কোনো অংশ থাকে। তাছাড়া আমাকে এই ধরনের প্রশ্ন আপনি কেন করবেন? বাংলাদেশে তো এই কালচারটা এখনো হয়নি যে একেবারে আইজি সাহেব অন্যায় করেছেন এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন, অথবা ওসি অন্যায় করেছেন আইজি সাহেব এসপি সাহেব পদত্যাগ করবেন। এই কালচারটা এখন বাংলাদেশে হয়নি। তো যেটা হয়নি সেটি কেন প্রশ্ন করছেন? এই প্রশ্ন করলে কিন্তু যাকে বলা হয় সাংবাদিকরা বিব্রত হতেন, বা সাংবাদিকরা বলতেন যে আপনাদের একজন মফস্বল সম্পাদক বা অন্য যে কোনো একটা রিপোর্টার যদি এটা অন্যায় করেন, এই জন্য সম্পাদক, বাংলাদেশে কোনো সম্পাদক পদত্যাগ করেছেন, এটা হ্যাভ ইউ এনি সিঙ্গেল ইনস্ট্যান্স, এটা অন্য দেশে আছে, আপনাদের দেশে আছে কিনা? তো যে দেশে বাংলাদেশে কোনো কিছুই নেই, সেটা আমাকে কেন আপনি এই ধরনের প্রশ্ন করছেন? ফ্রেন্ডলি তিনি এই কথাগুলো বলতে পারতেন। তো যাক, তিনি তার নিজেকে সেভ করতে পারতেন, এবং তার সততা যেটি প্রমাণিত এবং যেটি জনগণ বিশ্বাস করে, এটিকে তিনি এই যে তার যে কথাবার্তা, বেনজির সাহেবের সঙ্গে তার যে কথাবার্তা, আসাদ মিয়ার সাথে তার যে কথাবার্তা, তাদের পক্ষে বা সাফাই গাইতে যাওয়া, এটার ফলে দেখা যাচ্ছে তিনি নিজেও আবার নতুন করে অনেকের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন, এবং তার এই কথাগুলো টেলিভিশনে রীতিমতো ভাইরাল হয়ে গেছে, এবং সামাজিক মাধ্যমে এটা নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে। এই জন্য অনাগত দিনে এরকম সমস্যা আরও আসবে, সিটিং পুলিশ কর্তাদের বিরুদ্ধে আসবে, বিকজ যেটা শুরু হয়েছে এটা ভাইরাসের মতো। এ কারণে দুর্নীতি আসলে হচ্ছে, দুর্নীতি করা হচ্ছে, কেউ ধরা পড়ছে, কেউ পড়ছে না। তো যেহেতু এই দুর্নীতি নিয়ে একটা
চাঞ্চল্যকর পরিবেশ পরিস্থিতি ঘটে যাচ্ছে। তো কাজেই এগুলো চলতে থাকবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অনাগত দিনে এরকম আরও অনেক প্রশ্নের উত্তর দিতে হবে সাবেক আমলাদের সম্পর্কে অথবা বর্তমানে যারা কর্মরত রয়েছে তাদের সম্পর্কে। কাজেই তার যদি একটা মানসিক প্রস্তুতি না থাকে এবং তিনি যদি কেবল সাফাই গাইতে থাকেন যে এখন সিটিং কোনো ডিআইজির বিরুদ্ধে যদি কোনো অনেক পুলিশ কর্মকর্তা, বরিশালের ডিআইজি বিরুদ্ধে অনেক কথা আসছে, গৌতম নামে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আসছে, তারা এখনও সিটিং আছেন। বড় পুলিশ কর্তাদের পরে, বড় পুলিশ কর্তা বলতে আমি জনাব বেনজির এবং জনাব আসাদুজ্জামান মিয়াকে বুঝিয়েছি, তারপরে একজন মাঝারি পুলিশ কর্তার জমিদারির খবর এসছে। এটা নিয়ে একটু কথা বলা দরকার আছে এবং পুলিশের এই সাম্প্রতিক তাদের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবার মাঠে নেমেছে। তারাও পুলিশের সংবাদ নিয়ে আপত্তি জানিয়েছে, যেভাবে হচ্ছে সেটা নিয়ে আমাদের জানার কথা। কিছুদিন আগেই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন হুমকি দিয়েছিল রীতিমতো। এবার তাদের পাশে তাদের মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও দাঁড়িয়েছে এবং সেই দাঁড়ানো নিয়ে কি দাঁড়িয়ে তাকে কী বলেছে সেটা এবং তাদের দাঁড়ানো নিয়ে আমরা আসলে কি বুঝতে পারি সেই আলাপটা একটু করতে চাই। প্রথম যে মাঝারি কর্মকর্তা বলছেন, নাম হচ্ছে জামিল হাসান, ডিআইজি, ইত্তেফাক অনুসন্ধান করেছে এটা বলছে। আমি আগে একটা কথা বলেছি, আমরা জানি না এই অনুসন্ধানগুলো আসলে কারা করছে, বাংলাদেশে এই অনুসন্ধান করার সাহস কারো হচ্ছে এবং সেটা তারা পাবলিশ করতে পারছেন। ইটস নট দ্যাট ইজি, ইট মেবি একটা সিনক্রোনাইজড অ্যাটেম্পটেড পার্ট। যাই হোক, ওনার সম্পর্কে বলা হচ্ছে পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান যেন একালের ভূস্বামী, রিসর্ট করার জন্য জমি কিনেছেন 40 একর। আমি অবাক হচ্ছে যে সবাই দেখি রিসর্ট করতে চায়, মানে বেনজিরকে দেখে মনে হয় উনি করছেন, এ করছে, এই যে এনবিআরের যে কর্মকর্তা তারও রিসর্ট জনাব মতিউরের, মানে এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। তার বলছে নিজের পৈতৃক বাড়িটি নতুন করে গড়েছেন 30 বিঘা জমির ওপরে, এর পাশে আছে অন্তত 36 বিঘা জমির ওপর গরুর খামার, এর সঙ্গে আছে যে গরুর হাট, যে হাট থেকে যারা নেন তারাই। এগুলো সব বরিশালের উজিরপুর উপজেলায়, এর বাইরে ঢাকায় তার আছে 2টি ফ্ল্যাট, একটিতে পরিবার বাস করে, আরেকটি প্রস্তুত হচ্ছে। 4-5 বছরের মধ্যে তিনি এটা সম্পদটা তৈরি করেছেন। আমি বিস্তারিত পড়বো না, আমি আসলে পুলিশকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাপই করবো, কিন্তু এখানে খুব ইন্টারেস্টিং একটা মন্তব্য আছে, এটি একটু পড়তে চাই। জনাব ইফতেখারুজ্জামান, আমরা ভদ্রলোককে চিনি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক, বাংলাদেশের দুর্নীতি নিয়ে খুবই সাহসের সাথে নানান কটাক্ষ, নানান চাপের পরও এই সংস্থাটা কাজ করছে এবং ডক্টর ইফতেখারুজ্জামান এই লড়াইয়ে ছাড় দেননি। উনি বলছেন একজন পুলিশ কর্মকর্তার এটুকু কোট আনকোট সম্পদ থাকা অস্বাভাবিক নয়, কারণ তারা কাদের রোল মডেল হিসাবে মনে করেন, সাবেক আইজিপি বা পুলিশ কমিশনারকে। তাদের যদি হাজার হাজার বিঘা জমি থাকতে পারে, তাহলে একজন ডিআইজির কেন কয়েকশো বিঘা জমি থাকবে না? এটা এখন সিস্টেমের অংশ হয়ে গেছে। খুব স্বাভাবিকভাবেই বোঝা যায় ক্ষমতার অপব্যবহার বা অবৈধ লেনদেন ছাড়া বৈধ উপার্জন দিয়ে এত জমি ফ্ল্যাট কেনা সম্ভব নয়। এগুলো বন্ধ করতে হলে সরকারি কর্মচারীদের সম্পদ কেনার আগে সরকারের পূর্ব অনুমোদন নেওয়ার বিধান করা এখন সময়ের ব্যাপার, তাছাড়া এগুলো বন্ধ হবে না। এক্স্যাক্টলি সঠিক কথাটা বলেছেন। মানে তার একটা পুলিশের ডিআইজি যখন দেখে তার আইজিআই করছে, তার ঢাকার পুলিশ কমিশনার এটা করছে, তার কাছে এটা হতেই হবে এবং এটা খুব ভয়ঙ্কর জায়গা যারা পুলিশে নতুন করে ঢুকছে। এখানে একটা কথা একটু বলে রাখা দরকার, আমরা প্রায় পুলিশ নিয়ে আলাপ করছি, পুলিশের দুর্নীতি নিয়ে কথা আসছে, আমাদের কেউ ধোয়া তুলসী পাতা। আমরা যে রাজস্ব কর্মকর্তা ডক্টর মতিউরকে দেখলাম, একই কথা প্রযোজ্য প্রশাসনের ক্ষেত্রে। প্রশাসনকে নিয়েও কিছু তথ্য হয়তো আসবে, আর না আসলেও আমরা জানি ওসব ক্ষেত্রে কী হয়, ওখানে কী হয়, এগুলো মোটেও আমাদের অজানা কিছু না। তো স্বাভাবিকভাবে যে ঢুকছে সে তার প্রতিটা ধাপের উপরে দেখছে যে এই ধাপের মানুষের এই আছে, টপের এই আছে। আপনি ডিআইজি হচ্ছেন, আপনি আইজির দিকে তাকাচ্ছেন, আইজির হাজার হাজার আছে, তার কয়েকশো থাকুক। একজন এসপি যখন এসপিকে দেখছেন, ওনার এসপির কয়েকশো কোটি টাকা সম্পদ আছে, তো ঠিক আছে আমি তাই করি। সেম গোলস ফর প্রশাসন ক্যাডার, তারা দেখছে ডিসির এই আছে, তাহলে যিনি নতুন করে ঢুকলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে তারও লক্ষ্য উনি নির্ধারণ করছেন। একটা সিস্টেমের মধ্যে, সিস্টেম যখন পৌঁছে যায়, সেই সিস্টেমের মধ্যে যারা ঢোকেন তাদের চিন্তা, তাদের লক্ষ্য এভাবে শেপড হয় পরিবেশ দিয়ে। এটি নিয়ম, এটাই সবচেয়ে আশঙ্কার জায়গা। আমি বহুবারই একটা কথা বলেছি যে এই বিভৎস সরকারটা 14 সালের পর থেকে বিশেষ করে যখন চলছে, স্পেসিফিকলি বললে আরও আগে থেকে, যখন সংবিধান সংশোধন করে তারা ক্ষমতায় থেকে যাওয়া চিন্তা করলো, মানে 12-13 থেকে মোটামুটি। সো প্রথম সরকারটার ভোটটা মোটা দাগে ভালো হলেও 2-3 বছর ঠিক ছিল, পরের 2 বছর থেকে, তাহলে সেই হিসাব আমরা যদি করি 14-15 বছর হয়ে গেছে তারা এই রকমভাবে যখন ক্ষমতায় আছে, তখন থেকেই এই মেজর পরিবর্তনটা আসলে ঘটে গেছে। এই সিস্টেমের মধ্যে ঢুকছে এবং যারা ঢুকছে তারা এই দেখছে এবং তারা তাদেরকে এটার জন্য প্রস্তুত করতে যাচ্ছে, তাদের লক্ষ্য এভাবে নির্ধারণ করছে। সো এই ঘটনাটাই ঘটছে। এটা ভবিষ্যতে আমাদের জন্য খুব বড় একটা অ্যালার্মিং বিষয়। তার চাইতে অ্যালার্মিং বিষয় হচ্ছে এই লোকগুলোর পাশে দাঁড়ানো, মানে এগুলোকে এখন আর ব্যক্তিগত অপরাধ হিসাবে না বলে, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে বিবৃতি ছিল সেটা ধরে আমি খুঁটিনাটি ধরে দেখিয়েছি, তারা এটাকে অন করছেন। তারা এই ব্যক্তিগত করাপশনগুলোকে বলার চেষ্টা করছেন যে এটা পুলিশ বাহিনীর উপর। তার মানে আপনারাই স্বীকার করছেন পুলিশ বাহিনী সিস্টেম্যাটিকলি এবং প্রতিষ্ঠান হিসাবেই এই ধরনের করাপশনে জড়িত হয়ে গেছে। আপনাদের মন্তব্য তাই। এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন এই কথা বলছে, এটা আরও পোক্ত হয়েছে। মানে বাংলাদেশ একটা ক্রিমিনাল এম্পায়ার, একটা মাফিয়া স্টেট। এই স্টেটমেন্টগুলো আসলে আরও প্রমাণ করে। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরকম স্টেটমেন্ট কীভাবে দেয়, আমি একটু পড়ি। হেডলাইন ডেইলি স্টারের এরকম হচ্ছে, এটা স্টেটমেন্ট দেয়নি, এটা আমি কী দিয়েছি একটু পরে বোঝা যাবে। পুলিশ বাহিনীর সংবাদ প্রকাশে সতর্কতা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও। পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা চায় সরকার। প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়াগুলো যাতে পুলিশের খবর প্রকাশের বিষয়ে সতর্কতা অবলম্বন করে, সে বিষয়ে ব্যবস্থা নিতে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 13 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব রাজনৈতিক 6 ইসরাত জাহানের সই করা এই সংক্রান্ত চিঠি ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে। তার মানে অফিসিয়াল চিঠি দিয়ে তথ্য মন্ত্রণালয়কে বলা হয়েছে এই ব্যাপারগুলোতে ব্যবস্থা নেওয়া হোক। চিঠিতে বলা হয়েছে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এই ধরনের খবর প্রকাশের ক্ষেত্রে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সমূহের অধিকতর সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এর মধ্যে প্রতিবাদ হয়েছে। আচ্ছা, এখানে আরও কি বলছে? তথ্য মন্ত্রণালয়ে পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত 2টি নির্দিষ্ট প্রতিবেদনের উল্লেখ করে বলা হয়েছে
টেলিকম সংস্থার উপরে বেনজিরের ভূত এবং কারখানা চীনে মালয়েশিয়া পরিদর্শনের পুলিশ কর্তারা এই দুটি খবর প্রকাশিত হয়। এখানে এদের প্রতিবাদও প্রকাশিত হয়েছে, দাবি করা হচ্ছে যেগুলো সঠিক বা সত্য নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকা ইলেকট্রনিক মিডিয়ায় অতিমাত্রা নেতিবাচক খবর প্রকাশিত হতে দেখা যাচ্ছে, যার কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয় না। তথ্যসূত্র সত্যতা বিবর্জিত প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে পুলিশ বাহিনীর ভাবমূর্তিপূর্ণ ও সদস্যদের মনোবল নষ্ট হওয়া সহ তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। মনোবল নষ্ট হয়নি, আসবো, মনোবল আসলে নষ্ট হচ্ছে। খবর প্রকাশের পর বিষয় প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া সমূহে তথ্যসূত্রের বস্তুনিষ্ঠতা ও সত্যতার বিষয়ে নিশ্চিত হওয়া সমীচীন প্রতীয়মান হয়। পাশাপাশি প্রকাশিত খবরের সত্যতা যাচাইপূর্বক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য খবরের তথ্যসূত্র জানার আবশ্যকতা রয়েছে। তার মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয়ের কাছে অ্যাপিল করছে তারা যেন এই তথ্যসূত্র চেক করেন। মানে আপনি সংবাদ মাধ্যমকে প্রথম হচ্ছে তথ্যসূত্র উল্লেখ করার কথা, পুলিশ যে সার্ভিস অ্যাসোসিয়েশন আছে তারাও একই কথা বলেছে, মানে আপনি তথ্যসূত্র উল্লেখ করে নিউজ করবেন। মানে আমি প্রায় বলি, যখন আপনি কথাটা বলেন, আপনি সারা পৃথিবীতে সংবাদ মাধ্যম কীভাবে কাজ করে আপনি জানেন না, মানে আপনি আপনার একটা অজ্ঞতা বা মূর্খতাকে প্রকাশ করেন। তথ্যসূত্র থাকে, আপনি সূত্র বরাত দিয়ে বলেন, কিন্তু ওটা জানাতে হবে। এটা সাংবাদিকতা, এটা সাংবাদিকতা থাকবে কোনোভাবে থাকে। এখানে তাই বলছে, এবং শেষ অংশে এসে বলছেন যে তথ্য মন্ত্রণালয়কে তারা বলছেন এই ব্যাপারে রীতিমতো তারা যাতে এটা যাচাই বাছাই করেন, এই ধরনের একটা বক্তব্য তারা দিচ্ছে। তার মানে আপনি আসলে দিনের শেষে এখন নিউজকে সেন্সর করতে চাইছেন। এর মানে তাই, আপনি যখন তথ্য মন্ত্রণালয় যদি অ্যাগ্রি করে এবং এই কাজটা করতে যায়, তারা বলবে ঠিক আছে, তুমি নিউজ ছাপানোর আগে আমাকে এটার দেখাবা এবং তথ্য দিবা। মানে একটা চরম অথরিটারিয়ান, চরম স্বৈরাচারী সরকারগুলোর সময় যা হয়েছে। দর্শক, আজকে আপনাদের জানাবো মতিউর কাণ্ডের আদ্যপান্ত। একেই বলে পচা শামুকে পা কাটা। আলোচনায় একটা কোরবানির ছাগল, অথচ সরকারি এক কর্মকর্তার দশকের পর দশক ধরে গড়ে তোলা অবৈধ সম্পদ আর এর প্রতাপের সাম্রাজ্য ধসে পড়ার সব আয়োজন সম্পন্ন। প্রভাব খাটিয়ে পাহাড় সম সম্পদ আর বিত্ত বৈভবের যে রাজকীয় জীবনযাপনে ঢুকেছিলেন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান, মাত্র কয়েকদিনের মধ্যেই তা যেন তাসের ঘরের মতো ধসে যাচ্ছে। মতিউরকে নিয়ে এখন চারিদিকে সন্দেহ। দুর্নীতি বিরোধী সংস্থা দুদক তার সম্পদের খোঁজে মাঠে নেমে পড়েছে। তাকে সরিয়ে দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর এর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ থেকে। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ বৈঠকেও তাকে ডাকা হচ্ছে না। মাত্র এক সপ্তাহে সবকিছু অপরিচিত হয়ে উঠেছে মতিউরের কাছে। এখন যেন কাছের লোকেরাও চিনতে পারছে না তাকে। কিন্তু কিভাবে এত সম্পদের মালিক হলেন এই সরকারি চাকুরে? প্রশ্ন উঠেছে, জনগণের কাছ থেকে কর ভ্যাটের অর্থ আদায় করে তিনি কি নিজের পকেটে ঢুকিয়েছেন? কত সম্পদ করেছেন তিনি? নিজের দখলে থাকা টাকা পয়সা, রিসোর্ট, বাড়ি, জমি, গাড়ি সহ কত সম্পদের মালিক মতিউর? তার আগে জানিয়ে রাখি, মতিউর নিয়ে যেভাবে আলোচনা শুরুটা হলো, এবারের কোরবানির হাটের একটি ছাগল সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনায় আসে। পাঞ্জাবের বিটুল জাতের ছাগলটি পালা হচ্ছিল রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রোতে। 175 কেজি ওজনের খাসিটি চাওয়া হয় 15 লাখ টাকা দাম। 65 ইঞ্চি উচ্চতার বাহারি ছাগলটি দেখে খুব পছন্দ হয় মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণের। কোরবানির ঈদের আগে এ নিয়ে একটি ভিডিও প্রকাশ হয় ফেসবুকে। এই ভিডিও প্রকাশের পরই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় ইফাত। সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে যে কোরবানির জন্য এই কিশোর শুধু ছাগলই না, 50 লাখ টাকা দিয়ে কয়েকটি গরু কিনেছেন। এর মধ্যে বেরিয়ে পড়ে ইফাতের বাবা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের খবর। এবার ভাইরাল আলোচনায় যোগ হয় আরেক ভাইরাল ইস্যু। এবার তথ্য বের করতে মাঠে নামে মূল ধারার গণমাধ্যমগুলো। বেরিয়ে আসতে শুরু করে মতিউরের থলের বিড়াল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ইফাতের থেকে তার বাবার আলোচনায় সামনে চলে আসে বেশি। এরপরই মতিউরের বিলাসী জীবনযাপনের নানা তথ্য প্রকাশ পেতে থাকে। খবর ছড়িয়ে পড়ে ইফাতের বাবা মতিউর রহমান এনবিআর এর সদস্য এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের দায়িত্বে আছেন। পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালক পদেও রয়েছেন। এখন পর্যন্ত তার 2 স্ত্রী, সন্তান, ভাই বোন সহ নিকট আত্মীয়দের নামে 6 জেলায় জমি, ফ্ল্যাট, শিল্প প্রতিষ্ঠান, রিসোর্ট সহ নানা সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। এর বাইরে পুঁজিবাজারেও তার বিনিয়োগ রয়েছে। এরই সঙ্গে সন্তানদের বিলাসী জীবনযাপনের গল্পও আসতে থাকে স্রোতের মতো। 15 লাখের ছাগলকে কেন্দ্র করে ভাইরাল হওয়ার পর ইফাতের দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপনের নানা বিবরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেতে থাকে। সরকারি চাকরিজীবী বাবার বেতনের টাকা দিয়ে ছেলে কিভাবে এমন বিলাসবহুল জীবনযাপন করতে পারে তা নিয়েও নানা প্রশ্ন চলতেই থাকে। গণমাধ্যমের অনুসন্ধানেও জানা যায় ইফাতের মা শাম্মী আক্তার শিবলি ওরফে শিবলি মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী। শাম্মী আক্তারের বাবার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে। প্রায় 10 বছর আগে সোনাগাজীতে শ্বশুরের ভিটায় শাশুড়িকে একটি ডুপ্লেক্স বাড়ি বানিয়ে দেন মতিউর রহমান। তবে সবচেয়ে বেশি সম্পত্তি মতিউরের প্রথম স্ত্রী লাইলা কানিজের নামে। তার নামে প্রায় 28 বিঘা জমিও 5টি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে ঢাকার মিরপুরে একটি ভবনে রয়েছে 4টি ফ্ল্যাট। কলেজ শিক্ষক লাইলা কানিজ বর্তমানে নরসিংদীর রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের নেতা। আমরা তো অনেক কথা শুনলাম, এবার একটু জানতে চাই কত সম্পদের মালিক আসলে এনবিআর এর এই কর্মকর্তা মতিউর। ছেলের ছাগল কাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া আলোচনা এখন মতিউর রহমানের সম্পদের দিকে গড়িয়েছে। তার কত সম্পদ রয়েছে তা নিয়ে শুরু হয় অনুসন্ধান। চট্টগ্রাম, গাজীপুর ও নরসিংদীতে তার ও তার পরিবারের সদস্যদের নামে অনেক সম্পত্তি রয়েছে বলে দাবি করেছেন অনেকেই। একাধিক গণমাধ্যমের সংবাদে বলা হয়েছে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো জমি সহ মতিউরের নামে বেনামে রয়েছে অঢেল সম্পদ। বরিশালে রয়েছে তার সম্পদ, ঢাকায় রয়েছে একাধিক প্লট ও দামি গাড়ি। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং সকলের কথাগুলোই শুনেছেন।
তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে শোনার পরে আপনাদের কি মতামত সেটা অবশ্যই এখন আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত হয়েছেন বা যুক্ত হয়ে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।